ভার্সিটি ক ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, বাট কেমিস্ট্রি নিয়ে ব্যাপক চিন্তিত আছো। তোমার কেমিস্ট্রি একদমই হাতের মুঠোয় আসো নাই। তারপরে আবার তুমি ইঞ্জিনিয়ারিং এর টিচারদের ক্লাস করছো, ক্লাস করে তাদের এক একটা চ্যাপ্টারের উপর 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ক্লাস করে পুরা কেমিস্ট্রি একদম হজবরল অবস্থা, মনে হইতেছে আমার দিয়ে কিছুই হবে না। আর এমনিতেই কেমিস্ট্রি যে বই, এত মোটা মোটা বই, এত মোটা মোটা বই পড়ে তো গ্রিপে আসেই না। তোমার মনে হচ্ছে কেমিস্ট্রি তোমার দিয়ে একদমই হবে না, এটা সবচেয়ে কঠিন সাবজেক্ট। তোমার যদি এই অবস্থা হয় তাহলে এই একটা সাজেশন ক্লাস দেখো, যেটা আমি তোমার ভার্সিটি ক কেমিস্ট্রির উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা টপিকের সাজেশন ক্লাস নিচ্ছি। এই ক্লাসে আমি বিগত বছরগুলা থেকে অ্যানালাইসিস করে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা টপিকের সাজেশন ক্লাস নিব। আমি বলতেছি না তোমার আমার কোর্সে ভর্তি হইতে হবে, আমার কাছে এই টপিকগুলো পড়তে হবে। তুমি একা একা ভার্সিটি ক ইউনিটের জন্য যে সমস্ত প্রিপারেশন বুক বা কনসেপ্ট বুক বা ধরো কোশ্চেন ব্যাংক আছে, এই জায়গাগুলো থেকে তুমি যদি এই 50টা টপিক একা একা নিজে পড়ো, নিজে গোছাইতে পারো, তারপরও তুমি 100-এ 100 প্রিপারেশন নিতে পারবা। আমি রিসেন্ট আমার বেশ কিছু স্টুডেন্টের সাথে কথা বলছি, কথা বলে বুঝছি সবারই অনেকেরই সেম টাইপের কন্ডিশন। কি হয়েছে, অনেকে কেমিস্ট্রির মোটা মোটা বই পড়তে যে পুরা লেকচারটা গুছাইতে পারে নাই, অনেকে অনেক নামি দামি টিচারের ক্লাস করছে কিন্তু তারা এত ব্রড পড়াইছে যে সে গুছাইতে পারে নাই। বাট ভার্সিটি ক ইউনিটের জন্য কেমিস্ট্রি কিন্তু এত কঠিন না। ভার্সিটি ক ইউনিটের জন্য কেমিস্ট্রির বাছাই করা বেশ কিছু জোন থেকেই প্রশ্ন হয়, ঘুরে ফিরে ওই জায়গা থেকে প্রশ্ন হয়। আমি তোমাদের বিগত বছর এবং এই বছরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে এগ্রি, তারপরে হচ্ছে জিএসটি, তারপরে হচ্ছে আর ইউ, সিইউ, তারপরে জে ইউ, জেএনইউ, এই টাইপের যে ইউনিভার্সিটিগুলো আছে, এর ভিতরে খুলনা ইউনিভার্সিটিও আছে। সো এই টাইপের যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটিগুলোর ক ইউনিটের প্রশ্নগুলা স্পেসিফিকভাবে অ্যানালাইসিস করে করে দেখে আমি খুঁজে পাইছি পার চ্যাপ্টার থেকে অল্প কিছু টপিক থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন দিচ্ছে, পার চ্যাপ্টার থেকে অল্প কিছু টপিক। সো আমি ওই টপিকগুলোকে অ্যানালাইসিস করে গতবার 35টা টপিক খুঁজে বের করছিলাম। ওই 35টা টপিক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এবং ওই সাজেশন ক্লাসগুলা যেগুলো আমি দিছি ওগুলা থেকে সাস্টে, তারপরে খুলনা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে সব জায়গাতে লাস্টের দিকে যে কমন আসছিল, এবং ওই ক্লাসগুলোর ব্যাপক জনপ্রিয়তা আসছিল গতবার। তুমি যে হচ্ছে যে জিএসটির জন্য সাজেশন ক্লাসগুলো দেখো যেগুলো আমি দিয়েছিলাম, ওগুলাতে ব্যাপক জনপ্রিয়তা আসছিল। এবার আমি টোটাল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সব টপিক থেকে ঘুরে ফিরে কমন আসে এবং ঘুরে ফিরে বারবার রিপিট আসে এরকম 50টা টপিক অ্যানালাইসিস করছি। সো এই 50টা টপিক তুমি আমার সাথে সাথে দেখে নাও এই সাজেশন ক্লাসটাতে, তুমি এর ভিতর থেকেই সবকিছু কমন পাবা। চলো আমরা দেখি কি কি টপিক আছে। প্রথমে আসো রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টার থেকে টপ 50 এর ভিতরে কয়টা টপিক আছে? আমি এই চ্যাপ্টার থেকে টপ 50 এর ভিতরে 8টা, এই 8টা টপিক বলবো, এবং কোন টপিক থেকে কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি তোমাকে। তুমি এই টপিকগুলোর ভিতর থেকে কমন পাবা। যেমন ধরো বিক্রিয়ার হার নির্ণয় ট্রিক্স। সো এখানে বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে বিক্রিয়ার হারের একক এবং বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য একটা সমীকরণকে সমতা করার পর সেই জায়গা থেকে বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করে এর কয়েকটা ট্রিক্স আছে, এর কয়েকটা ইকুয়েশনাল ম্যাথ আসছে, ঘুরে ফিরে ওই ম্যাথগুলাই বারবার দেয়, একটা দুইটা। তো তুমি বিক্রিয়ার হার নির্ণয়ের এটা যদি ঠিক শিখে যাও, এখান থেকে তুমি A to Z পারবা। তারপরে দেখো আরহেনিয়াস এবং ভ্যান হফ সমীকরণ, যেটা এটা অর্থাৎ ভ্যান টপ সমীকরণের যে গ্রাফটা আছে, আরহেনিয়াস সমীকরণ বলো কিংবা ভ্যান টপ সমীকরণ বলো, ওটা যে গ্রাফটা আছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য কি হয়, তাপহারী বিক্রিয়ার জন্য কি হয়, এবং ওই গ্রাফ থেকে গ্রাফের ঢাল নির্ণয়ের যে ম্যাথটা আছে এটা তুমি শিখবা। এই দুইটা একটু কম গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাশ-আতেলিয়ারের ক্ষেত্রে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিবে, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, সেইটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কি হয়, তাপমাত্রা কমাইলে কি হয়। তারপর হচ্ছে যে তোমার একটা বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে সেখানে চাপ বাড়াইলে কি হয়, চাপ কমাইলে কি হয়, এই বিক্রিয়াগুলোর থেকে বারবার কোশ্চেন আসে। সো লাশ-আতেলিয়ারের নীতি এই জায়গায় ভালো করে পড়তে হবে। লাশ-আতেলিয়ারের নীতির ভিতরে ওই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের বেশ কয়েকটা বিক্রিয়া আছে, যেই বিক্রিয়াগুলা তোমার কোন কোন প্রভাবকের উপস্থিতিতে হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হয়, এটা একটু ভালো করে দেখতে হবে, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কেপিকেসি। কেপিকেসি থেকে কি কি আসে? কেপিকেসি থেকে কেপিকেসি এর একক নির্ণয় আসে, কেপিকেসি এর সম্পর্ক থেকে ম্যাথ আসে, সরাসরি একটা নির্দিষ্ট ইকুয়েশন দিয়ে দেয়, সেই ইকুয়েশনে কেপিকেসি সম্পর্ক নির্ণয় করতে বলে, বা একটা নির্দিষ্ট ইকুয়েশন দিয়ে দেয়, সেই ইকুয়েশনের জন্য শুধুমাত্র কেপি অথবা শুধুমাত্র কেসি নির্ণয় করতে বলে। আবার কেপিকেসির যে সম্পর্ক আছে, কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন, এই সম্পর্ক থেকে সরাসরি ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে, সো একটা নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে দিয়ে কেপিকেসির মান নির্ণয় করতে বলে, এরকমও আছে। কেপিকেসি থেকে 3 থেকে 4 টাইপের প্রশ্ন হয়, এগুলা ঘুরে ফিরে বারবার দেয়। এরপর আসে পিএইচ এবং পিওএইচ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে তোমার শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, এগুলার পিএইচ নির্ণয় করতে বলে।
বিশেষ করে শক্তিশালীগুলা থেকে আসে। এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে লগের যে ক্যালকুলেশন এইটা তুমি মুখে মুখে করতে পারো কিনা এইটা তোমাকে চেক করতে দেয়। সো এটা ভালো করে শিখবা। এরপর আসে হচ্ছে বাফার। বাফারের ক্ষেত্রে বাফার শনাক্তকরণ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি 10টা জায়গায় পরীক্ষা দাও তার ভিতরে 3-4 জায়গায় বাফার শনাক্তকরণ পাবা, নিচের কোনটি বাফার হিসেবে কাজ করে। সো এটা ভালো করে শিখতে হবে। অ্যান্ড দেন বাফারের পিএইচ নির্ণয়, এই ম্যাথটা একটু বড় ম্যাথ হলো, ভালো করে শিখতে হবে। সবচেয়ে বেশি যে এই টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী, অর্থাৎ অক্সো অ্যাসিড, হাইড্রো অ্যাসিড, এই অ্যাসিডগুলোর ভিতরে এবং জৈব অ্যাসিড, এই 3 টাইপের অ্যাসিড গুলোর ভিতরে তোমার কম্প্যারিজন করতে বলে। বিশেষ করে অক্সো অ্যাসিড সবচেয়ে বেশি আসে, জৈব অ্যাসিডগুলো আসে, দিয়ে দেয় যে কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। সো এই যে কেন্দ্রীয় পরমাণু জারণমান যার বেশি সে শক্তিশালী অ্যাসিড, জারণমান সমান হলে কি হয়, ওই ট্রিকগুলা তোমাকে জানতে হবে। ওই ট্রিকগুলা ব্যবহার করে তুমি কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী সেটা বের করতে পারবা। যারা এই টপিকগুলো পারো তারা অলরেডি ওয়েল ডান। এই চ্যাপ্টার থেকে যে কয়টা এমসিকিউ আসবে সব কয়টা তুমি পারো। আর শেষে অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, এই টপিকটা একটু ভালো করে দেখবা। বিশেষ করে তুমি যদি আমাকে এই 8টা টপিকগুলোর ভিতরে আবার টপিক পিক করতে বলো যে ভাইয়া এর ভিতরে টপ 3 দেন, এই টপ 8-এর ভিতরে আবার টপ 3 দেন, তাহলে আমি বলবো লাসাতেলিয়ার কেপিকেসি, লাসাতেলিয়ার কেপিকেসি এবং হচ্ছে যে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী, এই দুইটা, এই 3টা। এরপরে যদি বলো তাহলে এরপর হচ্ছে বাফার শনাক্তকরণ, তারপর পিএইচ। এইভাবে আমি মার্কিং করব। ওকে, সো এই কয়েকটা মাথায় রাখবা। এরপরে আসো, এরপরে বলছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই চ্যাপ্টার থেকে টোটাল 10 ধরনের টপিক আমি অ্যানালাইসিস করে বের করছি, যেগুলা থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে। তার ভিতর কি কি আছে? প্রথম আছে দেখো সংকরায়ন নির্ণয় ট্রিক্স, অর্থাৎ সংকরায়ন কিভাবে বের করতে হয়। মানে যে কোনো একটা যৌগ দিয়ে দিবে, যেমন কার্বন ডাইঅক্সাইড, PCl5, সালফার ডাইঅক্সাইড, এই টাইপের যৌগগুলার সংকরায়ন কি হবে সেটা নির্ণয় করতে বলবে। তো সংকরায়ন নির্ণয় শেখা এটা মাস্ট, এখান থেকে প্রশ্ন পাবা। সংকরায়ন মাস্ট, ভালো করে শিখে রাখবা। এরপরে আসো সিগমা এবং পাই বন্ধন গণনা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব দেখা যায় জৈব যৌগে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করতে বলে, র্যান্ডম একটা যৌগ দিয়ে দিবে সেখানে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করতে বলে। সিগমা এবং পাই বন্ধন শনাক্ত করে কয়টা আছে সেটা কাউন্ট করতে পারতে হয়, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যৌগে উপস্থিত বন্ধন শনাক্তকরণ, সমযোজী বন্ধন, তারপরে আয়নিক বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, কত ধরনের বন্ধন আছে, এই বন্ধনগুলা শনাক্তকরণ করতে বলে। এই শনাক্তকরণ করতে পারাটা একটা স্পেসিফিক টাইপের কোশ্চেন। এরপরে বলছে মৌলের অক্সাইড ধর্ম। মৌলের অক্সাইড ধর্ম থেকে সবচেয়ে কোশ্চেন বেশি আসে হচ্ছে অম্ল ধর্ম, ক্ষার ধর্ম, উভধর্ম আর নিরপেক্ষ অক্সাইড। এই 4 ধরনের তোমার হচ্ছে অক্সাইডে চিহ্নিত করতে পারা হয় যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইডের থেকে শুরু করে জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, এই যে যেগুলো উভধর্মী অক্সাইড আছে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে এবং জানতে হবে। তো উভধর্মী অক্সাইড এখান থেকে কোশ্চেন আসে। আর ব্রেন স্ট্রমিং কোশ্চেন যদি করে তাহলে দিবে হচ্ছে ফাজানের নীতি থেকে। ফাজানের নীতি থেকে তোমার কোনটির তোমার হচ্ছে যে কোনটি তড়িৎ পরিবাহিতা বেশি, কোনটি বেশি সমযোজী, কোনটি বেশি আয়নিক, কোনটি দ্রাব্যতা বেশি, কোনটি দ্রবণীয়তা বেশি, এই টাইপের কোশ্চেন করে। তো সেটা আমাদের ফাজানের নীতি থেকে শিখতে হয়। তো ফাজানের নীতির সমস্ত ট্রিক এবং যে কয়টা এমসিকিউ ঘুরে ফিরে বারবার আসে এগুলো তুমি ভালো করে শিখবা। এরপর আসে হচ্ছে ভ্যাসপার থিওরি। ভ্যাসপার থিওরি থেকে ঘুরে ফিরে 5টাই কোশ্চেন আসে। কি কি? তোমার পানি, অ্যামোনিয়া, মিথেন, এই 3টা। এর পাশাপাশি PH3, H2S, এই যে এক্সট্রা কয়েকটা যৌগ আছে এগুলোর বন্ধন কোণ বের করতে বলে, বা 5-6টা যৌগের বন্ধন কোণ মুখস্থ করলেই তুমি ভ্যাসপার থিওরি A to Z কভার করে ফেলতে পারছো। বাট হাইড্রোজেন বন্ড এন্ড পোলারিটিজ এই টাইপটা আছে, এটা মাস্ট। হাইড্রোজেন বন্ড কারা দেয় এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবং হাইড্রোজেন বন্ডে যে 2টা প্রকারভেদ আছে, তোমার একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কখনো কখনো জিজ্ঞেস করে নিচের কোনটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, কোনটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তারপর ইথানোয়িক অ্যাসিডের ডাইমারের ব্যাখ্যা। তারপরে এখান থেকে তোমার বরফের যে গঠন সেটার ব্যাখ্যা, এই টাইপের যে ব্যাখ্যাগুলো আছে। তারপর অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনলের যে উদাহরণগুলো আছে এগুলার ব্যাখ্যা, এগুলা থেকে ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসে। সো এই হাইড্রোজেন বন্ডের এই কয়েকটা জিনিসপত্র তোমাকে ভালো করে শেখা লাগবে। এরপরে আসো অবস্থানান্তর ধাতু। ভাইয়া অবস্থানান্তর ধাতু এর ভিতরে কি কি আছে? অবস্থানান্তর ধাতুর ভিতরে তুমি হচ্ছে যে কি কি পাবা? তুমি এর ভিতরে চৌম্বক ধর্ম পাবা, তারপর হচ্ছে তোমার জটিল যৌগ পাবা, রঙিন যৌগ পাবা। বিশেষ করে চৌম্বক ধর্মের ভিতর থেকে কোনটি ফেরোচৌম্বক, কোনটি ডায়াচৌম্বক, কোনটি প্যারাচৌম্বক, এই পার্টটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। আর জটিল যৌগ থেকে প্রশ্ন আসে জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বের করো, জটিল যৌগের সংকরায়ন বের করো। ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, কতগুলা লিগ্যান্ড যুক্ত হয়েছে সেটা বের করতে বলে। এই টাইপের কোশ্চেনগুলা ঘুরে ফিরে আসতে দেখা যায়। সো তুমি অবস্থানান্তর ধাতু থেকে এই কয়েকটা জিনিস পড়বা। আর একটা কমন এমসিকিউ আছে, কোনটি অবস্থানান্তর, কোনটি ডি ব্লক, ওই জায়গায় যে কমন কোশ্চেনটা আছে। পর্যায়বৃত্ত ধর্ম থেকে খেয়াল করো, পর্যায়বৃত্ত
পর্যায়বৃত্ত ধর্ম থেকে কি কি আসে? পর্যায়বৃত্ত ধর্ম থেকে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম থেকে কোশ্চেন আসে। কয়েকটা ব্যতিক্রম জাস্ট ঘুরে ফিরে তুমি মুখস্থ করলেই হয়ে যায়। যেমন ধরো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম যেটা আছে, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম যেটা আছে, সো এটা তুমি ঘুরে ফিরে মুখস্থ করবা, জাস্ট এইটুকুই এনাফ। আচ্ছা, পর্যায় সারণীর যত ট্রিক্স, পর্যায় সারণীর ট্রিক্স বলতে এখানে কি বোঝাচ্ছি? পর্যায় সারণী থেকে বেসিক ইনফরমেশন যেগুলো আসে, যেমন এস ব্লকের ইনফরমেশন, পি ব্লকের, ডি ব্লকের, এফ ব্লকের বেসিক ইনফরমেশন যেগুলো আছে, বেসিক ইনফরমেশনগুলো তুমি এখান থেকে ভালো করে শিখবা। যেমন ধরো এস ব্লকের মৌল সংখ্যা কত, পি ব্লকের মৌল সংখ্যা কত, পি ব্লকে হচ্ছে তোমার যে কয়টা কোশ্চেন আছে ব্যতিক্রমী কোশ্চেন, PCl5 NCl3, তারপর হচ্ছে যে NCl5 NCl3, আদ্র বিশ্লেষণ, এই টাইপের যে সব কোশ্চেনগুলো আছে এগুলো তুমি জানো অলরেডি, এগুলো তুমি এখান থেকে শিখবা। এই যে 10টা টপিক দিছি এর ভিতরে তুমি যদি আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বাছাই করতে বলো, যেটা তোমার জন্য পড়া মাস্ট, একটা টপিক যদি পড়তে বলো যেটা পড়া মাস্ট, সেটা আমি বলবো হাইড্রোজেন বন্ড, এটা মাস্ট পড়ো, এটা মাস্ট পড়ো, এটা বাদ দিয়ে যাবে না। এরপরে যদি বলো ভাইয়া এরপরে একটা জিনিস দেন যেটা আমার পড়া মাস্ট, সেটা আমি বলবো ফাজানের নীতি, পড়া মাস্ট। এরপরে তুমি 3 নম্বরে আমাকে যদি বলো ভাইয়া এরপর একটা বলেন যেটা আমার পড়া মাস্ট, মাস্ট কোশ্চেন আসবে অক্সাইড ধর্ম, তারপরে যৌগে উপস্থিত বন্ধন শনাক্তকরণ, সবগুলাই মাস্ট, বাট আমি এই চারটাকে টপ প্রায়োরিটি দিব, ঠিক আছে? এই চারটা আমি বললাম তোমার টপ প্রায়োরিটি, এগুলো মাস্ট পড়বা। আর 10টা যদি পড়ে ফেলতে পারো তাহলে তো খুব ভালো। আর এগুলো যদি তুমি গোছানো ক্লাস না পাও তাহলে কিন্তু আমার এই যে 50টা টপিকের উপর গোছানো একটা কোর্স আছে টপ 50, মাত্র 300 টাকায়। আমার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে দেখবা কেমিস্ট্রি টপ 50 অ্যাডমিশনের জন্য আছে, মাত্র 300 টাকায়। এই ক্লাসগুলো তুমি 3-4 দিনেই কভার করে ফেলতে পারবা। শর্ট ভিডিও, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ভিডিও, সর্বোচ্চ গেলে আধা ঘন্টার ভিডিও। তো এই ভিডিও ক্লাসগুলোর মাধ্যমে প্রত্যেকটা টপিকের গোছানো নোট করে দেয়া আছে, এগুলো তুমি যদি কভার করো তোমার কেমিস্ট্রি এমনি গুছিয়ে যাবে। আমি বলতেছি না তুমি আমার এই কোর্স থেকে করো, তুমি এই টোটাল ক্লাসটা দেখো, দেখে তুমি নিজে বোঝার চেষ্টা করো যে কোনগুলো তোমার জন্য প্রয়োজন, কোনগুলো প্রয়োজন না, কোনগুলোতে বেশি ফোকাস করতে হবে। বাট তোমার যদি মনে হয় যে এই টপিকগুলা তোমার পড়া উচিত এবং তোমার আমার ক্লাস দেখা উচিত, তাহলে তুমি আমার মাত্র 300 টাকা খরচ করে ওই ক্লাসগুলো দেখে কিন্তু গুছাই নিতে পারো, ঠিক আছে? সো আমাদের ওয়েবসাইটে যাবা, বিদ্যার্থীতে গেলেই তুমি এই টপিকগুলো পেয়ে যাবা, এই টপিকগুলো ক্লাস পেয়ে যাবা। এরপর আসো গুণগত রসায়ন থেকে কয়টা টপিক আছে। গুণগত রসায়ন থেকে ঘুরে ফিরে এই 6টা টপিকই প্রশ্ন আসতে দেখা যায়। সেটা কি? প্রথমত একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, খুবই কমন। একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মানে একটা নির্দিষ্ট মৌলের একটা ইলেকট্রনকে ইন্ডিকেট করে বলে দিবে এবং সেই ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বের করতে বলবে। তারপর আবার এরকম কোশ্চেনও দেয়, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট আমাদের বের করতে বলে দিবে। সো ওই কোয়ান্টাম সংখ্যার সেট বা এই 4টা কোয়ান্টাম সংখ্যা, এই টাইপের কোশ্চেন খুব ঘুরে ফিরে বারবার রিপিট আসে। এটা তুমি যদি শিখে ফেলতে পারো আর কখনো তুমি ভুলবে না। এবার বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ থেকে তোমার বর্ণালী থেকে বলবে যে ইলেকট্রন অততম অরবিটাল থেকে অততম অরবিটালে যদি আসে তাহলে তোমার এখানে ল্যামডার ভ্যালু কত, এখানে তরঙ্গ সংখ্যা কত, কিংবা এখানে ফ্রিকোয়েন্সি কত, এই টাইপের জিনিসপত্র জিজ্ঞেস করবে। এবং এটা হচ্ছে রিডবার্গ সমীকরণের ওই আরএইচ ফরম্যাটেই আমাদের করতে হয়, ঠিক আছে? আরএইচ ফরম্যাটেই করতে হয়। তো এইটার বেশ কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলা শিখবা ভালো করে। যেমন ল্যামডা মিনিমাম বের করতে হয়, ল্যামডা ম্যাক্সিমাম বের করতে হয়, ফ্রিকোয়েন্সি মিনিমাম, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, এনার্জি মিনিমাম, এনার্জি ম্যাক্সিমাম, এগুলো বের করতে হয়। আরেকটা ট্রিক্স আছে এই জায়গায় রিডবার্গ সমীকরণের এখান থেকে, সেটা হচ্ছে তোমার ওই যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স-রে, গামা, এই টাইপের রশ্মির জন্য কখন তুমি সবচেয়ে বেশি এনার্জি পাবা, সবচেয়ে কম এনার্জি পাবা, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি পাবা, সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি পাবা, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য পাবা, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য পাবা, এইগুলা কিন্তু বারবার তোমার পরীক্ষায় আসে। সো এইটার এমসিকিউ দাগানোরও কিছু ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলা তুমি আমার ক্লাস দেখে বা অন্য যে কোনো টিচারের ক্লাস দেখে ভালো করে শিখে নিবা। এই কয়েকটা জিনিসপত্র তোমাকে জানতে হবে, ঠিক আছে? আমাদের যে তোমার ভার্সিটি অফ কেমিস্ট্রি যেই ব্যাচ আছে সেই ব্যাচগুলোতে কিন্তু আমরা এগুলো সব ডিটেলস শেখাইছি। দেন তাছাড়াও তুমি যদি আমাদের এই টপ 50 কোর্সেরই ক্লাস করো, টপ 50 কোর্সের এই যে 300 টাকা দিয়ে কোর্সের ক্লাস করো, এখানেও কিন্তু আমরা ডিটেলস এই জিনিসপত্রগুলো শেখাইছি খুব কম সময়ে, কম্প্যাক্ট ওয়েতে, যা যা লাগবে তাই। ভার্সিটি কয়ের জন্য আমি যেই পরিমাণ অ্যানালাইসিস করছি, আমার মনে হয় না কোনো বাংলাদেশে যত টিচার ভার্সিটি ক পড়াচ্ছে তারা এইভাবে আমার মতো ডেডিকেটেড অ্যানালাইসিস করছে। বিকজ আমি 4-5 বছর ধরে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি একদম ভার্সিটি কতে সবচেয়ে বেশি ফোকাস দিছি। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে আসলে ভার্সিটি ক এর জন্য ডেডিকেটেড কেমিস্ট্রি টিচার নাই, যারা একদম ডেডিকেটেডলি ভার্সিটি ক কে টার্গেট করে এখানকার কোশ্চেন অ্যানালাইসিস করে এখানকার সিলেবাসটাকে ওই লেভেলে গুছিয়ে দিবে, এরকম টিচার নাই। সবাই মারামারি করে ইঞ্জিনিয়ারিং নিয়ে, সবাই নাম্বার 1 টিচার হইতে চায় ইঞ্জিনিয়ারিং এ, ভার্সিটি কতে কেউ হইতে চায় না। বাট ভার্সিটি কতে স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি। এই জায়গাতে আমি বিগত 3-4 বছর যাবত টানা কাজ করে এখন একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছাইতে পারছি। এই জন্য তোমাকে আমি এত ডিটেলসে প্রত্যেকটা জিনিস বলতে পারতেছি। এরপর আসো দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল থেকে কি আসে।
দ্রাব্যতার গুণফল থেকে দ্রাব্যতার যে বেসিক সংজ্ঞা, কখনো কখনো ওই বেসিক সংজ্ঞা থেকে প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? দ্রাব্যতার বেসিক সংজ্ঞা থেকে প্রশ্ন বলতে কি বুঝাচ্ছি, যে তোমাকে বলে দিবে যে কোনো যৌগের দ্রাব্যতা এত যদি হয় তাহলে এত ml এ দ্রাব্যতা কত, এইটা হচ্ছে বেসিক সংজ্ঞা থেকে। দ্রাব্যতার গুণফলের ওই যে বেসিক যে কোশ্চেনটা আছে কেএসপি বের করার জন্য, যে অ্যালুমিনিয়াম সালফেটের কেএসপি কত, অমুকের কেএসপি কত, তমুকের কেএসপি কত, কেএসপি থেকে এর ভিতরে আবার খেয়াল করো, এর ভিতরে আবার ওই যে পিএইচ কানেক্ট করে যে ম্যাথগুলা করা যায়, ওই ম্যাথগুলা থেকেও মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। এটা দেখা যায় যে রিটেনেও দেয়, আবার আমাদের ভার্সিটি কয় ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগং সব জায়গাতেই এই জায়গাগুলা দিয়ে দিতে দেখা যায়। এছাড়া তোমাকে আয়ন শনাক্তকরণ পড়তে হবে। আয়ন শনাক্তকরণে তুমি যদি সবগুলা নাও পড়ো, নেসলার বিকারকটা মাস্ট পড়বা, তারপরে তোমার হচ্ছে সোডিয়াম আয়নের জন্য মাস্ট পড়বা, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম আয়নের জন্য মাস্ট পড়বা, ক্যালসিয়াম 2+ আয়নের জন্য মাস্ট পড়বা, কপারের জন্য মাস্ট পড়বা। এই কয়েকটা আয়ন পড়লেই তুমি মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবা। এবার বোর কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, কৌণিক ভরবেগ, এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই পার্ট থেকে অ্যাডমিশনে মাস্ট কোশ্চেন পাওয়া যায়, মাস্ট। এই পার্টটা খুব ভালো করে পড়বা, বিশেষ করে কৌণিক ভরবেগের যে ইকুয়েশন আছে না, L = mvr = 10h/2π, এটা থেকে তো রিপিট কোশ্চেন আসে বারবার, সো এটা ভালো করে পড়বা। আর ওই যে ব্যাসার্ধ, তারপরে বেগ, শক্তি, এগুলার ক্ষেত্রে ওই যে প্রথম কক্ষপথের কত গুণ, এইটা বের করতে বলে, তো এইটা একটু ভালো করে দেখে নিবা। এরপরে বলছে তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার বিক্রিয়া। ভাইয়া এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং হট টপিক, তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার বিক্রিয়া। তো নিউক্লিয়ার বিক্রিয়াগুলোর ক্ষেত্রে 3-4 ধরনের যে নিউক্লিয়ার বিক্রিয়া আছে ওগুলো ভালো করে পড়তে হবে। আর তেজস্ক্রিয়তার ইকুয়েশনে বাম সাইড আর ডান সাইডে ভর এবং পারমাণবিক সংখ্যা যে সমান থাকে তার উপর ডিপেন্ড করে ইকুয়েশন পূরণ করতে হয়। কোন একটা ইকুয়েশনে কিছু একটা নাই, সেটা বের করতে হয়, কি নাই সেটার নাম কি, ওইটা একটু ব্যালেন্স করে তোমাকে শিখতে হবে। এগুলো একটা জিনিসপত্র গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি যদি আমাকে বলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে দেন, আমি বলবো একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মাস্ট, দ্রাব্যতার গুণফল মাস্ট, অ্যামোনিয়াম প্লাস আয়নের শনাক্তকরণের জন্য যে নেসলার বিকারক এটা মাস্ট। বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলা ঠিকঠাক শিখে নিবা। ওকে, এরপরে দেখো পরিবেশ রসায়ন থেকে কি কি আসে। পরিবেশ রসায়ন থেকে এই 6টা দিছি না, এই 6টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 6টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ভিতরে তুমি দেখো আরহেনিয়াস, ব্রোনস্টেড, লাউরি, লুইস, এর ভিতরে লুইসটা সবচেয়ে বেশি আসে। লুইসটা মাস্ট শিখবা, মাস্ট। লুইসটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সো লুইসটার আইডেন্টিফাই অনেকেই করতে পারেন, এটা মাস্ট শিখবা। গ্রাহাম এবং ডাল্টনের যে সূত্র আছে, এইটা তো মানে পরিবেশ রসায়ন মানে গ্রাহাম ডাল্টন আসবে না, এটা মেনে নেওয়া যায় না। গ্রাহাম থেকেও প্রশ্ন আসে, ডাল্টন থেকেও প্রশ্ন আসে। গ্রাহামের আংশিক চাপ, এই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে বেসিক্যালি প্রশ্ন সবচেয়ে বেশি আসে, যে কোনটির ব্যাপন হার কম, কোনটির ব্যাপন হার বেশি, নিচের কোনটির ব্যাপন হার সমান। আবার ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া তৈরির যে ব্যাপন হারের একটা ম্যাথ আছে, হুবহু বই থেকে ওটা রিপিট আসে। সো এই টাইপের ম্যাথগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে তোমার মোল ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে, আংশিক চাপ থেকে প্রশ্ন আসে, দুইটা গ্যাসের মিশ্রণ করে দিয়ে নতুন পাত্রের ভিতরে দিয়ে দেয়, সেখান থেকে প্রশ্ন আসে। ঘুরে ফিরে এগুলাই বারবার আসে, এগুলো ভালো করে শিখবা, ঠিক আছে? দেখো এককের রূপান্তর এবং গ্রাফের বিস্তারিত কথা বলছি, এককের রূপান্তর এবং গ্রাফ এটা ভালো করে শিখবা। বিশেষ করে কয়েকটা গ্রাফ আছে, এই গ্রাফগুলো একটু ভালো করে শিখতে হয় বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র থেকে। এই গ্রাফগুলো একটু দেখে নিবা, মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তারপরে ভ্যান ডার ওয়াল সমীকরণ, এটা থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। ভ্যান ডার ওয়াল এবং আদর্শ গ্যাস দুইটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। কি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস দিয়ে দিবে, যে 14 গ্রাম নাইট্রোজেন, 7 গ্রাম অক্সিজেন, অমুক গ্রাম অমুক, এইটার জন্য এই ইকুয়েশনটা লিখো। সো এই টাইপের প্রশ্ন আসতে দেখা যায়। গ্যাসের গতীয় তত্ত্ব বলতে বুঝাচ্ছি সিআরএমএস, সি প্রবাবল, সি এভারেজ, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে ওখান থেকে প্রশ্ন আসে। এবার বলছে দেখো সিএফসি এবং পানির বিশুদ্ধতার মানদণ্ড, বিশেষ করে পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে প্রশ্ন বেশি আসতে দেখা যায়। পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে কি কি প্রশ্ন আসে ভাই, খুব সিম্পলি চিন্তা করো, পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে বিওডি, সিওডি, টিডিএস এগুলা যে সরাসরি মান আছে, মান আসতে দেখা যায়। এছাড়া খরতা, পানির বিশুদ্ধতা মানদণ্ডের ভিতরে একটা স্থায়ী খরতা, অস্থায়ী খরতা যে উদাহরণগুলো আছে সেগুলো আসতে দেখা যায়। সো স্থায়ী খরতা, অস্থায়ী খরতা যে উদাহরণগুলা, এগুলা তোমাকে ভালো মতো শিখতে হবে, কোনোভাবে এই অংশগুলো বাদ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়া রিটেনের জন্য নাইট্রোজেন ফিক্সেশনের যে বিক্রিয়াগুলো আছে এটা ভালো করে শিখো। নাইট্রোজেন ফিক্সেশনের যে বিক্রিয়া এটা ভালো করে শিখবা। বজ্রপাতের সময় সংঘটিত বিক্রিয়া, অ্যাসিড বৃষ্টির সময় সংঘটিত বিক্রিয়া, এগুলা তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে। সো এটাও বলে দিলাম। ওকে, তো এখান থেকে যদি তুমি আমাকে বলো যে ভাইয়া একটা টপিক পিক করেন, আমি বলবো গ্রাহাম এবং ডাল্টন, এটা ভালো করে শিখবা। আর ওই যে লুইস তত্ত্ব এটা ভালো করে শিখবা, এটা থেকে তুমি মাস্ট কোশ্চেন পাবা। ওকে, এরপরে আসো, পরে বলছে জৈব যৌগ। ভাইয়া জৈব যৌগ থেকে অনেক টপিক, তাই না? খেয়াল করো এই 15টা টপিক টোটাল জৈব যৌগ কভার করে ফেলা অলমোস্ট।
সো এই 15টা টপিক ভালো করে শিখবা। প্রথম কথা, বন্ধন, বিভাজন ও বিকারক, এখান থেকে হিউজ কোশ্চেন আসে। বন্ধন বিভাজনে তোমার ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন তৈরি হয়। সো ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, এখান থেকে প্রশ্ন পাবা। ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, এখান থেকে প্রশ্ন পাবা, ভালো করে পড়বা। স্থায়িত্বের ক্রম, সক্রিয়তার ক্রম মনে রাখা লাগবে। ট্রিক যদি না জানো, আমার কোনো না কোনো ভিডিও, ফ্রি ভিডিও দেখে নিও, মাস্ট এখান থেকে মনে রাখতে হবে। বিকারক থেকে ইলেকট্রন আকর্ষী এবং নিউক্লিয়াস আকর্ষী, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। নিচের কোনটি ইলেকট্রন আকর্ষী, নিচের কোনটি নিউক্লিয়াস আকর্ষী, এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে রিপিট আসে। সো এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে আমি কি বলবো, এই টপিকের গুরুত্ব তোমাকে বলে বোঝাইতে পারবো না। তারপর 2 নাম্বার টপিক, এটা তো বলেই বুঝাইতে পারবো না, কেন? কারণ গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এটা অ্যালকোহলের ভিতরে আছে, গ্রিগনার্ড বিকারকের ভিতরে আছে, আবার অ্যালডিহাইড কিটোনের ভিতরে আছে, বিকজ এখানে তুমি অ্যালডিহাইড কিটোন দিয়েই তো তৈরি করবা, তাই না? তো এই যে গ্রিগনার্ড বিকারক দিয়ে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়া, এটা 3 জায়গায় থাকার কারণে এটা ঘুরে ফিরে বারবার আসে। এইটা ট্রিকটা মাথায় রাখলেই তুমি এটা দেখেই বলে দিতে পারবে এটা অ্যান্সার কি হবে। সো এটা ভালো করে শিখে রাখো, কোনো রকম এটা যেন মিস না যায়। এরপরে বলছে বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, মানে অর্থ প্যারা মেটা নির্দেশক যেটা, এটা ভালো করে শিখো। প্রশ্ন আসে নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী, নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এর উদাহরণগুলো আমার শিখতে হয়, যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ডে যে ট্রিকটা আছে ওইটা থেকে। আচ্ছা, এবার বলছে SN1 SN2 বিক্রিয়া। ভাইয়া অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 SN2 বিক্রিয়া দেয়। প্রশ্ন আসে নিচের কোনটি SN1 বিক্রিয়া দেয়, নিচের কোনটি SN2 বিক্রিয়া দেয়, এই যৌগটি কোন বিক্রিয়া দেয়, এই যৌগটি কোন বিক্রিয়া দেয়, এই টাইপের প্রশ্ন দেয়। মানে SN1 SN2 এর জন্য বিক্রিয়া কারা দেয় এইটা আইডেন্টিফাই করতে দেয়। মানে ওই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কোনটা, মানে মিথাইল হ্যালাইড নাকি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আইডেন্টিফাই করতে দেয়। আর বিশেষ করে SN1 SN2 বিক্রিয়া যে শর্তগুলো আছে, SN1 এর যে শর্তগুলো আছে, SN2 এর জন্য যে শর্তগুলো আছে, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। SN1 এর শর্তগুলো কি কি বলো তো? ওই যে পোলার দ্রাবকে হইতে হবে, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, 2 ধাপে হয়, কার্বনিয়াম আয়ন গঠন করে, তারপরে এখানকার অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ভালো করে মাথায় রাখবা। এরপরে বলছে দেখো ওজনীকরণ বিক্রিয়া ট্রিক্স। এইটার মানে কি? ওজনীকরণ বিক্রিয়া ট্রিক্স মানে হচ্ছে আমরা অ্যালকিনকে নিয়ে যখন ওজনীকরণ বিক্রিয়া করাবো, তখন অ্যালকিনের সাথে ওজনীকরণ বিক্রিয়ায় কি কি উৎপাদ তৈরি হয় 3-4 সেকেন্ডে যেন বের করতে পারো। আবার উৎপাদ যেগুলো তৈরি হয়েছে ওগুলোর মাদার যৌগ কি, এটাও যেন কয়েক সেকেন্ডে বের করতে পারো। এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া ট্রিক্স। তো ওজনীকরণ বিক্রিয়া ট্রিক্স আরো একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপর আসে হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। ভাই এটা মহা গুরুত্বপূর্ণ। ওই যে 213 অ্যামোনিয়া অ্যানিলিন, এই যে ক্রমটা, এটা থেকে বারবার রিপিট কোশ্চেন আসে। সো এইটা তুমি যদি না শিখে যাও, তুমি সবচেয়ে বড় ভুল করতেছো। এটা ভালো করে শিখে যাবা। আর বিশেষ করে কার্বিলামিন বিক্রিয়া, এটা ভালো করে শিখে যাবা। কার্বিলামিন বিক্রিয়াও অ্যামিনের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা ঘুরে ফিরে বারবার আসে। এবার বলছে দেখো মার্কোনিকভ এন্টি মার্কোনিকভ। ভাইয়া মার্কোনিকভ এন্টি মার্কোনিকভের বেসিক এবং ট্রিকগুলা ভালো করে শিখে নিবা, তাহলে দেখবা এই বিক্রিয়া যতবার আসছে তুমি আইডেন্টিফাই করতে পারবে এটা মার্কোনিকভের নীতি ফলো করে হচ্ছে, এটার উৎপাদ এটা হবে। এটা ঘুরে ফিরে বারবার আসে। সেম ফর সাইজেফ নীতি, অপসারণ এবং প্রতিস্থাপন বিক্রিয়ার যে ট্রিকগুলো আছে সেগুলো শিখে তার সাথে সাইজেফের যে নীতি, এই সাইজেফের নীতিটা ভালো করে শিখে ফেলতে পারলে তুমি বুঝতে পারবা যে এখানে কি তৈরি হবে, এখানে অ্যালকোহল তৈরি হবে নাকি অ্যালকিন তৈরি হবে, এখানে অপসারণে কি কি তৈরি হচ্ছে। বুঝতে পারছো? সো বেসিক ট্রিকটা তোমাকে শিখতে হবে। এরপরে দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং উডস বিক্রিয়া, এখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। একটা কার্বন বাড়ায়, একটা কার্বন কমায়, এটা ভালো করে শিখে রাখবা। এরপরে দেখো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। সাথে হ্যালোফর্ম, এই তিনটা থেকেই প্রশ্ন দেয়। নিচের কোনটি অ্যালডল দিবে, নিচের কোনটি ক্যানিজারো দিবে, নিচের কোনটি হ্যালোফর্ম দিবে, তিনটারই আইডেন্টিফিকেশন আসে। বেসিক বিক্রিয়া তো আসেই, আইডেন্টিফিকেশনও হিউজ আসে। সো এগুলো ভালো করে শিখে রাখবা। ঠিক আছে, নিচের কোনটি অ্যালডল দিবে, নিচের কোনটি ক্যানিজারো দিবে, নিচের কোনটি হ্যালোফর্ম দিবে। ওই যে আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন যুক্ত, এটার যে শর্তগুলো আছে এগুলো ভালো করে শিখবা। হ্যালোফর্মের ক্ষেত্রে ওই যে CH3CO, এটার সাথে আর কি কি থাকলে হ্যালোফর্ম দেয় সেটা ভালো করে শিখবা। ভাইয়া ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন দুইটাই খুব ভালো করে শিখবা উইথ মেকানিজম, বিকজ এটা রিটেন আসতে পারে, রিটেন আসার জন্য ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ। সেটা ভালো করে শিখবা। ভাইয়া সমানুতা থেকে কি কি শেখা লাগবে, নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেয়, নিচের কোনটি আলোক সক্রিয় সমানুতা দেয়, নিচের কোনটি টটোমারিজম দেয়, এই কয়েকটার পার্ট ভালো করে শিখতে হবে। আচ্ছা, বেয়ার দ্রবণ, ব্রোমিন দ্রবণ, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, এই চারটাই খুব গুরুত্বপূর্ণ। কেন শেখা লাগবে? বেয়ার দ্রবণ থেকে কি উৎপাদন হয়, ব্রোমিন দ্রবণ থেকে কি উৎপাদন হয়, এদেরকে কাদের শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার করি, টলেন বিকারক দিয়ে কাকে শনাক্তকরণ করি, ফেলিং দ্রবণ দিয়ে কাকে শনাক্তকরণ করি, এটা আমাকে বারবার কোশ্চেনে বলবে। ঠিক আছে, সো কমন কোশ্চেন এটা ভালো করে পড়বা। আর এর সাথে যদি আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে অ্যালকাইন 1।
ঠিক আছে, অ্যালকাইন 1 অম্লধর্মী, এই কোশ্চেনটা বারবার আসে। অ্যালকাইন 1 নিচের কোনটি অম্লধর্মী, অ্যালকাইন 1 এটা বারবার আসে। ক্ষারের জন্য ওই যে অ্যামিন, আর অ্যালকাইন 1 অম্লধর্মী এটা আসে। পরিমাণগত রসায়ন থেকে তোমার প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা বারবার আসে। মোলারিটি শতকরা ঘনমাত্রা ppm এইটার ম্যাথ পাবা, এটা খুব গুরুত্বপূর্ণ। অম্লক্ষার ট্রাইটেশন এটা থেকে পাবা, আর জারণ বিজারণ থেকে পাবা। তো এই তিনটারই ক্লাস একটু ডিটেলসে করতে হয়। এই তিনটার ক্লাসের ভিতরে আরো অনেক সাব টপিক চলে আসে, যেগুলো ভালো করে শিখলে এখান থেকে প্রশ্ন তুমি পাবা। সো এই চ্যাপ্টারটা ভালো করে শিখতে হয়। এই চ্যাপ্টারটা একদম তোমাকে আমি বলবো না যে আমি সাজেশন দিলেই তুমি পারবা। এই চ্যাপ্টারটা তোমার আমার সাথে ক্লাস করা লাগবে। তুমি আমার সাথে ক্লাস করলেই তারপরে এই চ্যাপ্টারের উপর মানে দক্ষতা আনতে পারবা। সো পরিমাণগত রসায়ন যারা আমার সাথে করছো তারা অলরেডি এই বিষয়ে বস হয়ে যাওয়ার কথা, জারণ বিজারণে বস হয়ে যাওয়ার কথা, অম্লক্ষার ট্রাইটেশনে বস হয়ে যাওয়ার কথা, মোলারিটি এগুলো নিয়েও বস হয়ে যাওয়ার কথা। সো তোমাদের এই বিষয়ে আর কিছু বলতেছি না। যারা করো নাই তারা আমাদের সাথে ক্লাসগুলা করে বস হয়ে যাইতে পারো। শেষে আসে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে তুমি ফ্যারাডের প্রথম সূত্র থেকে সবসময় কোশ্চেন পাবা, পাত্রে রাখা যাবে কিনা এই পার্টটা থেকে পাবা, নার্নস সমীকরণ থেকে পাবা। এছাড়াও ওই যে কোষ সংকেত লেখার নিয়ম থেকে বারবার কোশ্চেন আসে, কোষ সংকেত লেখার নিয়ম থেকে। সো মোটামুটি তড়িৎ রসায়নের এই তিনটা টপিক থেকে কোশ্চেন আসে। এই তিনটা টপিক ভালো করে দেখে নিলে তোমার আর কোনো কিছু বাদ থাকবে না। সো আশা করছি টোটাল এই সাজেশন ক্লাসটা জুড়ে তুমি বুঝতে পারছো। যদি তুমি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবা। ওয়েবসাইটে আমাদের দেখবা ভার্সিটি ক কেমিস্ট্রি আছে। আর অলরেডি আমাদের হচ্ছে যে 650 মতো স্টুডেন্ট অলরেডি এনরোল করছে আমাদের জাবি এবং রাবির জন্য 99 টাকায় সাজেশন ক্লাসে। সো এই টাইপের আরো ডিটেলস সাজেশন তুমি রাবি এবং চবির জন্য যদি টার্গেট করে থাকো, মানে চিটাগং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য যদি টার্গেট করে থাকো, তাহলে সেই ক্লাস করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো। আমি রাবি এবং চবির জন্য একদম A to Z গুছিয়ে দিচ্ছি। মাত্র 99 টাকায় জয়েন করে তুমি রাবি এবং চবির সিট কনফার্মের এই জার্নিতে, কেমিস্ট্রি জার্নিটা একদম ইজি করতে পারবা মিল্টন ভাইয়ের সাথে। তো যারা যারা করতে চাও ওয়েবসাইটে চলে যাও, যে ভিডিও এবং ক্লাসগুলো দেখে ফেলো এবং হচ্ছে কোর্স সম্পর্কে ডিটেলস দেখে ফেলো। ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে, ক্লাসে, পেইড কোর্সে দেখা হবে। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, জুনিয়রদের সাজেস্ট করে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।